নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আপনারা ভালো আছেন তো? এই বছরে দুর্গাপূজায় আমার আর উৎসবের কলকাতা যাওয়া হয়নি, আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম। কিন্তু এইটা বলা বাহুল্য যে কলকাতায় না থাকলেও কলকাতাকে তো খুবই মিস করেছি। দুর্গাপূজার সময় একদম রানীর মতন সেজে ওঠে। ব্যাঙ্গালোরেও যে এত বাঙালি থাকে সেইটা এইবার জানতে পারলাম। ব্যাঙ্গালোরেও কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয়। কিন্তু এইটা ঠিক যে দুর্গাপূজার সময় যেহেতু আমার ব্যাঙ্গালোর লোকেশন অফিসে, আমরা দুজনেই কাজে ব্যস্ত ছিলাম। সকালবেলাটা অফিসের কাজ করতাম, আর কাজ হয়ে গেলে আমরা ঠাকুর দেখতে বেরোতাম। আমি আর উৎসব এবছর দুর্গাপূজা ব্যাঙ্গালোরে কেমন কাটালাম তার ঝলক আপনাদের এই ব্লগে দেখাবো। স্টে টিউনড। ব্লগটি স্টার্ট করার আগে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আমাদের পুজো এবার পঞ্চমী থেকে শুরু হয়ে গেছিল। পঞ্চমীর দিন আমরা গেছিলাম হোয়াইটফিল্ডের একটি ঠাকুর দেখতে। যেই বেঙ্গলি অ্যাসোসিয়েশন এখানকার পুজো অর্গানাইজ করেছিলেন, খুব ভালো ব্যবস্থা করেছিলেন। মা দুর্গাকে তো অত্যন্ত ভালো সাজিয়েছেন এবং পার্কিংয়েরও খুব ভালো ব্যবস্থা ছিল। ব্যাঙ্গালোরেও যে থিম পুজো হয় না তা না, এখানে প্যান্ডেলটা করেছিল কেদারনাথের মন্দিরের অনুযায়ী। পঞ্চমীর দিন আমরা বিশেষ কিছু ঠাকুর দেখিনি, এই একটাই দেখতে গেছিলাম। তারপরে আমরা সবাই ডিনার করে বাড়ি ফিরে এসেছিলাম। পরদিন ষষ্ঠীর দিন ছিল শনিবার। আমি আর উৎসব বেরিয়েছিলাম উৎসবের অফিস কালিগদের সাথে দেখা করতে, মানে ব্রেকফাস্ট করতে আর কি। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু সকাল বলতে ওই ধরুন 9টা-10টা। রাস্তা যে এত ফাঁকা ব্যাঙ্গালোরে আমি বিশ্বাস করতে পারছি না। এমনি দিনে সপ্তাহের 7টা দিনই ব্যাঙ্গালোরে প্রচুর ভিড় এবং ট্রাফিক থাকে, কিন্তু হয়তো নবরাত্রি আর দুর্গাপুজোর জন্য ঝেঁটিয়ে সবাই বাড়ি গেছে, তাই রাস্তা ফাঁকা মোটামুটি। আমি অন্যান্য সাউথ ইন্ডিয়ান স্টেটসে বেশি ঘুরিনি, কিন্তু ব্যাঙ্গালোরের এই মন্দিরগুলো আমাকে খুব আকৃষ্ট করে। এখানকার মন্দিরগুলো খুব সুন্দরভাবে করা। সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভ করতে করতে আমরা চলে এলাম ডিওয়াইউ আর্ট ক্যাফে কোরমাংলায়। এই ক্যাফেটার ব্যাপারে আমি অনেক শুনেছি, কিন্তু কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি এর আগে। এটা আমার প্রথম ডিওয়াইউতে আসা। আর দেখুন কি সুন্দর এই ক্যাফেটা। মেঝেগুলো ঠিক আগেকার দিনের বাড়ির মেঝের মতন, আর সামনে একটা বড় উঠোন আছে, এখানেও বসার জায়গা করেছে। খুব সুন্দর এই জায়গাটা। এই ক্যাফেটা একটা দোতলা বাড়িতে অবস্থিত। যেমনি নিচে বসার জায়গা আছে, ওপরেও বসার জায়গা আছে। ওপরের বসার জায়গাটাও খুব সুন্দর, কিন্তু নিচে এই উঠোনে বসতে আমাদের বেশি ভালো লাগলো। আমরা ব্রেকফাস্ট খেয়ে উল্টো দিকেই কোরমাংলার প্যান্ডেল ছিল, সেখানে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। এখানে ঢুকেই যেন মনে হলো মিনি কলকাতা। এখানে পুরো বাঙালিদের ক্রাউড, আর চতুর্দিকে বাঙালি খাবারের স্টল। লুচি, আলুর দম, পাতুরি, ফিশ ওরলি, তারপর কলকাতা বিরিয়ানি, এখানে সব পাওয়া যাচ্ছিল। এখানকার মা দুর্গার মূর্তি দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। কি যে সুন্দর মাকে লাগছিল তা বলার নেই। আমরা এখানে কিছুক্ষণ থেকে আর মার আরতি দেখে আবার চললাম বাড়ির পথে। ষষ্ঠীর দিন সকালে আর তেমনি কিছু আমরা করিনি, বাড়ি ফিরে এসেছিলাম। তারপর আবার রাত্রিরে বেরিয়েছিলাম দিদিভাইদের সাথে। সন্ধেবেলা আমরা দিদিভাইদের তুলে নিয়ে রুক, উৎসবের এক কাজিন, সেও ব্যাঙ্গালোরে এসছে চাকরি সূত্রে, তাকে পিক আপ করে চলে গেছিলাম কমান্ড হসপিটালের ঠাকুর দেখতে। কমান্ড হসপিটাল এয়ারফোর্সের হসপিটাল, যেটা ব্যাঙ্গালোরে অবস্থিত। এই পুজোটাও বেঙ্গলি অ্যাসোসিয়েশন দ্বারা করা, এবং এখানে প্রচুর বেঙ্গলি ফাংশনও হয়। পুজোটা ছিমছাম এবং ছোট্টর মধ্যে হলেও খুব আন্তরিকতা ছিল এই পুজোটাতে। এখানে ঢুকেই তো আমরা বাংলা গান শুনতে পাচ্ছিলাম, তো ঠিক আমার পাড়ার কথা মনে পড়ে গেল।
আমাদের পাড়ায় পঞ্চমী থেকে দশমী অবধি কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে। কমান্ড হসপিটালের ঠাকুরও ছোট্টর মধ্যে খুবই সুন্দর দেখতে ছিল। আমরা কমান্ড হসপিটালের ঠাকুর দেখে চলে এলাম থিপসান্দ্রার দিকে। থিপসান্দ্রাতে একটি বিশাল বড় সাই বাবার মন্দির আছে, আর কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে নবরাত্রির জন্য। প্রায় 1 বছর আগে আমি এই থিপসান্দ্রায় এসেছিলাম দিদিভাই আর সানাইয়ের সাথে বাড়ির জন্য বাসন কিনতে। প্রায় 1 বছর আগে আমার জন্য তো এই শহরটা নতুনই ছিল, কিন্তু আমি কোনোদিনও ভুলবো না, দিদিভাই আর সানাই মিলে আমাকে এখানে এনে প্রচুর হেল্প করেছিল। নতুন বাড়িতে কি লাগবে কি না লাগবে, কোনটা নেওয়া উচিত বা কোনটা নেওয়া উচিত না, সব আমাকে গাইড করে দিয়েছিল দিদিভাই। থিপসান্দ্রা মার্কেটটা অনেকটা গড়িয়াহাটের মতন, চতুর্দিকে দোকানপাট, আর কি না পাওয়া যায় এখানে। রাত্রির বেলা একটু ফাঁকা ফাঁকা লাগলেও এটা কিন্তু আসলে খুব জমজমাট জায়গা। ব্যাঙ্গালোরের একটা ভালো সুবিধে হচ্ছে যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলের সাথে পার্কিংয়ের অ্যাভেলেবিলিটি আছে, ওই জন্য গাড়ি পার্কিং করার জন্য আমাদের জায়গা খুঁজতে অসুবিধে হয় না এবং টাইমও ওয়েস্ট হয় না। আমরা ভায়া থিপসান্দ্রা চলে এলাম কাকদাসপুরার ঠাকুর দেখতে। এখানে খুবই ভালো ব্যবস্থা ছিল। দরজা দিয়ে ঢুকেই দুর্গা প্রতিমা এবং তার পাশে প্রোগ্রামের জন্য স্টেজ করা ছিল। কাকদাসপুরার ঠাকুরও খুবই সুন্দর দেখতে হয়েছিল, খুব ভাল লাগছিল এখানে এসে। কাকদাসপুরায় ঠাকুর দর্শন করে আমরা চলে এলাম ইন্দিরানগরের ঠাকুর দেখতে। এই অ্যাসোসিয়েশনটা ইন্দিরানগরের হলেও এই প্যান্ডেলটা HAL-এ অবস্থিত ছিল। এখানে মা দুর্গাকে ডাকের সাজে সাজিয়ে তোলা হয়েছিল। কিছুক্ষণ পুজো মণ্ডপে থেকে আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম হোয়াইটফিল্ডের দিকে। হোয়াইটফিল্ডের এই জায়গাটার নাম KTPO। যেই অ্যাসোসিয়েশন এই দুর্গাপুজোটাকে আয়োজিত করছে তাদের নাম হলো পূর্বা ব্যাঙ্গালোর কালচারাল অ্যাসোসিয়েশন। এখানে দুর্গাপুজোর সাথে সাথে বিরাট বড় মেলা লেগেছে এবং এখানে নবরাত্রির উপলক্ষে ডান্ডিয়া নাইটসও হচ্ছিল। দুর্গাপুজোর সাথে সাথে এখানে ডান্ডিয়া নাইটসে অনেকে এনজয় করছিল। মা দুর্গার দর্শন করে সেই দিন আমরা ইতি টানলাম এবং বাড়ি ফিরে গেলাম। পরদিন ছিল সপ্তমী। সেই দিন সকালবেলাটা আমার অফিস ছিল বলে সকালবেলাটা আর বেরোনো হয়নি। বিকেলবেলা আমি গেছিলাম আমার অফিসের খুব প্রিয় বন্ধু মৌপিয়ার সাথে দেখা করতে। আমরা গেছিলাম ইন্দিরানগরে অবস্থিত গ্লেন্স বেক হাউস বলে একটা ছোট্ট ক্যাফেতে। ক্যাফেটা খুবই ছিমছাম, কিন্তু খাবারের টেস্ট অত্যন্ত ভালো। গ্লেন্স বেক হাউসের ভেতরটা খুবই সুন্দর, আপনারা কিন্তু চাইলে একবার এখানে আসতে পারেন। অনেক আড্ডা মেরে আর পেট পুজো করে আমরা যে যার নিজেদের বাড়ি চলে গেলাম। সপ্তমীর দিনও খুব আমি মজায় কাটিয়েছি। আমরা যারা কলকাতায় থাকি না তাদের কিছুদের জন্য অষ্টমী একটি ভারী মন খারাপের দিন। ব্যাঙ্গালোর অফিসে যেহেতু ছুটি থাকে না, ওই জন্য অষ্টমীর অঞ্জলিটা আমি দিতে পারিনি এইবার, কিন্তু তাও আমি হাল ছাড়িনি। সন্ধি পুজোর অঞ্জলির জন্য আমি প্যান্ডেলে গেছিলাম। কাজের ঠেলায় সন্ধি পুজোর অঞ্জলিটাও দিতে পারলাম না এবার, কি করব বলুন। সন্ধেবেলা তাই আবার এই প্যান্ডেলে গেছিলাম মার দর্শন করতে। এই প্যান্ডেলটা আমার পাড়ার প্যান্ডেল। ব্যাঙ্গালোরে আমি যেখানে থাকি তার কাছেই একটা গভর্নমেন্ট স্কুল আছে, ওখানেই এই প্যান্ডেলটা বানানো। অষ্টমীর অঞ্জলির পর মাকে যেন আরও সুন্দর দেখাচ্ছে। পাড়ার প্যান্ডেলটা দেখে আমরা চলে এলাম ওয়ার্থুরে। ওয়ার্থুর জায়গাটিও আমার বাড়ির খুবই কাছে। এখানকার দুর্গাপুজোটা ছিমছামভাবে হওয়াতে আমাদের খুবই ভাল লাগলো এখানে, আর মা দুর্গাকে সাজিয়েছেও খুব সুন্দরভাবে। ওয়ার্থুরের আরেকটা দুর্গাপুজো হলো কলিঙ্গ ইউথ অ্যাসোসিয়েশনের।
নামটা শুনে আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে এই পুজোর প্যান্ডেলটি বা পুজোটি উড়িষ্যার লোকেদের দ্বারা আয়োজিত। এখানকার প্রতিমাও ভারী সুন্দর হয়েছিল। অষ্টমীর দিন কিছু করতে পারিনি বলে এই সব ঠাকুর আমরা একসাথে নবমীর রাতে দেখেছিলাম। নবমীর রাত পোহালেই তো দশমীর সকাল এসে গেল, আর দশমী মানেই মার বিদায় বেলা। একরাশ মন খারাপ নিয়ে ও একটি প্রমিসের সাথে যে মা আবার পরের বছর ফিরে আসবে, মাকে আমরা বিদায় জানালাম। এই প্যান্ডেলটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন না, এটি ওই কেটিপিওর প্যান্ডেলটি। এখানে মাকে বরণের খুব ভালো ব্যবস্থা ছিল। আমরা খুব যত্ন সহকারে মাকে বরণ করলাম এবং বিদায় জানালাম। দুর্গাপুজো আসছেই ভালো, তাই না? একবার দুর্গাপুজো এসে গেলে কিভাবে যে সময় কেটে যায় সেটা আর বোঝাই যায় না। মা দুর্গাকে আমরা বাঙালিরা নিজের মেয়ে মনে করি, তাই নিজের মেয়ে যখন বাপের বাড়িকে বিদায় জানায় মনটা তো একটু ভারী হবেই। আপনাদের জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। বড়রা শুভ বিজয়ার আমার প্রণাম নেবেন এবং ছোটদের আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।